আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। গত ক্লাসে যে চ্যাপ্টারটা শেষ করেছিলাম, আজকে আরেকটি চতুর্থ অধ্যায় শেষ করেছিলাম, আজকে আরেকটি নতুন অধ্যায় শুরু করছি, সেটা হচ্ছে অধ্যায় 10। আমি উপরে লিখে দিয়েছি অধ্যায় 10। আমাদের 10 যে অধ্যায়টা সেটা হচ্ছে গতি নিয়ে আলোচনা। আজকে আমি এই গতি চ্যাপ্টারটা কি নিয়ে আলোচনা করব সেটা বোর্ডে লিখে দিয়েছি। এই টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো দেখো, প্রথমে লেখা আছে গতি হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে কোনো বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে অথবা স্থির অবস্থায় থাকলে সেটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তাহলে গতিটা হচ্ছে যে কোনো বস্তুর সময় সাপেক্ষে, সময়ের সাথে, নিশ্চয়ই এই ঘটনাটা বস্তুর অবস্থার যে পরিবর্তন হচ্ছে সেটা সময় সাপেক্ষে চলছে, সময়টা সময়ের সাথে কাজ করছে, সুতরাং সময়ের সাথে বস্তুর অবস্থার যে পরিবর্তন সেটাই হচ্ছে গতি। ঠিক আছে, মানে বস্তু স্থির থাকলে সেটা যে চলতে শুরু করে, আবার চলমান অবস্থায়ও থাকতে পারে বস্তু, সেটাই হচ্ছে বস্তুর অবস্থা, সেটাই হচ্ছে বস্তুর গতি। ঠিক আছে, তাহলে দেখো বস্তুর গতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে স্থিতি অবস্থা, একটা হচ্ছে গতিশীল অবস্থা। ঠিক আছে, স্থিতি অবস্থাটা কি আমি প্রথমে বলেছি, কোনো বস্তু যদি স্থির থাকে কিংবা থাকতে চায়, স্থির মানে যে জায়গায় সে আছে সেখানেই থাকতে চাচ্ছে, তার কোনো চলাচল নেই, সেটাই হচ্ছে বস্তুর স্থিতি অবস্থা। আর চলমান গতিশীল অবস্থা হচ্ছে যে বস্তু চলতে পারে, চলাচল করে, সেটা হচ্ছে গতিশীল অবস্থা। চলমান অবস্থায় থাকে সেটা হচ্ছে গতিশীল অবস্থা। ঠিক আছে, তাহলে দেখো আমরা স্থির অবস্থায় কিছু বস্তুর উদাহরণ বলি। আমাদের আশেপাশে যে বাসা বাড়ি, দালান কোঠা, গাছপালা, ঠিক আছে, এগুলো যে জায়গায় আছে সেই জায়গাতে স্থির অবস্থায় আছে, তাদের কোনো চলাচল নাই, তাহলে সেটা হচ্ছে বস্তুর স্থিতি অবস্থা। আর তুমি যদি রাস্তাঘাটে গাড়ি দেখো, গাড়ি যানবাহনের চলাফেরা, যে কোনো যানবাহনের গতি, তারপরে সাইকেলের গতি, মনে করো বাসের গতি, বাস চলাচল করছে, এগুলো হচ্ছে চলমান অবস্থা। ঠিক আছে, মানে গতিশীল অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা দুটি অবস্থা সম্পর্কে বুঝতে পারলাম গতির। দেখো আমি একটু লিখে দিয়েছি, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন না হওয়াটাই হচ্ছে কি অবস্থা? স্থিতি অবস্থা। মানে এই যে গাছপালা, বাড়িঘর, এদের কোনো পরিবর্তন নেই, অবস্থার পরিবর্তন নেই, ওরা যেখানে যে জায়গাতে আছে সেই জায়গাতেই ফিক্সড হয়ে আছে। ঠিক আছে, সময় চলে যাচ্ছে কিন্তু তাদের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে স্থিতি অবস্থা। আর গতিশীল অবস্থা হচ্ছে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তো পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন, ওই যে যানবাহন সময় চলতেছে, যানবাহন চলতেছে, গাড়ি চলতেছে, এগুলো হচ্ছে চলমান যে বস্তুগুলো, সেটাই হচ্ছে বস্তুর গতিশীল অবস্থা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছে সবাই। এখন আসো, এখানে একটা টপিক লিখে দিয়েছি, স্থিতি ও গতি আপেক্ষিক। ঠিক আছে, আপেক্ষিক, তাহলে আমরা স্থিতি সম্পর্কেও জানলাম, গতি সম্পর্কেও জানলাম। এখন এই দুটা জিনিসই, এই দুটা অবস্থায় যে আপেক্ষিক, সেটা কিভাবে আপেক্ষিক জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। আপেক্ষিক অবস্থা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটা ঠিক তার কিছু নির্দিষ্ট সময়ের জন্য সে থাকছে, কিছু সময় পর তার অবস্থাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে সে জায়গায় স্থির না। ঠিক আছে, তার অবস্থার কি কিছুক্ষণ পরপরই পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন হয়ে যাওয়াটাই হচ্ছে মানে অবস্থাটাই হচ্ছে আপেক্ষিক অবস্থা। সে স্থিরও থাকছে না পুরোপুরি, আবার পুরোপুরি গতিশীলও থাকছে না। ঠিক আছে, তাহলে স্থিতি ও গতি আসলে আপেক্ষিক না। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করো তুমি কোনো একটি বাস স্টপে গেলে, সেখানে তুমি বসে আছো বাস স্টপে, তোমার পাশে একটি গাছ আছে, বাস স্টপে যেখানে বসে আছো সেই সিটের পাশে একটা গাছ আছে। ঠিক আছে, তুমি বাস স্টপ থেকে বাসের চলাফেরা দেখছো। ঠিক আছে, তো বাসের যে যাত্রীরা আছে তারা, যেহেতু তোমার সামনে দিয়ে বাস চলছে, বাসের যাত্রী আছে, সেই বাসের যাত্রী এবং বাস তোমার সাপেক্ষে হচ্ছে গতিশীল। ঠিক আছে, আর তোমার সাথে যে তুমি বাসে বসা অবস্থায় যে গাছটি দেখছো সেই গাছটি হচ্ছে তোমার সাপেক্ষে স্থির। ঠিক আছে, তাহলে তোমার সাপেক্ষে দুটি ঘটনাই ঘটছে, বাস চলছে, বাসের যাত্রী, বাসের চলাচল দুটি হচ্ছে তোমার সাপেক্ষে গতিশীল, আর তোমার
সাথে তোমার পাশে যে গাছটি আছে সেটা হচ্ছে তোমার সাপেক্ষে স্থির, ঠিক আছে। মানে তুমি গতিশীল, তুমি বসে একটা জায়গায় বসে গতিশীল অবস্থাও দেখছো, সাথে স্থির অবস্থাটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু আবার দেখো, তো তুমি যখন তুমি যেহেতু বসে আছো বাস স্টপে, তাহলে বাসে যে যাত্রী আছে, বাস সে যাত্রী তোমাকে আবার বাস থেকে দেখছে তুমি চলমান অবস্থায় আছো, তোমার পাশে যে গাছটি সেও চলমান অবস্থায় আছে। বাসের যাত্রীর কাছে তুমি এবং গাছটি গতিশীল, কারণ যখন বাস সামনে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, চলছে, তখন তুমি এবং গাছ পিছনে যাচ্ছ, ঠিক আছে। তার মানে বাসের যাত্রীর সাপেক্ষে আবার তুমি এবং গাছ গতিশীল, কিন্তু বাসের যাত্রীর পাশের যে যাত্রী আছে সে আবার সেই বাসের যাত্রীর সাপেক্ষে স্থির, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা বলতেই পারতেছি স্থিতি আর গতি হচ্ছে কি আপেক্ষিক, ঠিক আছে। কিছু সময়ের জন্য স্থির থাকতেছে, কিছু সময়ের জন্য গতিশীল থাকছে, ঠিক আছে। কারো সাপেক্ষে স্থির থাকছে, কারো সাপেক্ষে গতিশীল থাকছে। তাহলে আমরা বুঝতে পারছি, যেমন আমার সাপেক্ষে তুমি যখন বাস স্টপ থাকছো, তার সাপেক্ষে বাসের যাত্রী, বাস তোমার কাছে গতিশীল, কিন্তু তোমার পাশের গাছটি স্থির। আবার বাসের যাত্রী এবং বাসের সাপেক্ষে তুমি গতিশীল এবং তোমার পাশের গাছটিও গতিশীল, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো পর্যবেক্ষক। আমি এতক্ষণ স্থিতি গতিতে যে পর্যবেক্ষকের কথা বলছি বারবার, পর্যবেক্ষকটা কি? পর্যবেক্ষক মানে তুমি নিজেকেই চিন্তা করো, তুমি নিজে গতিশীল অবস্থা আর স্থির অবস্থাটাকে দেখছো, গতিশীল চলমান যে ঘটনাটা ঘটছে সেটাও দেখছো, আর স্থির অবস্থায় যেটি আছে সেটিও দেখছো। তার মানে তুমি একজন পর্যবেক্ষক, ঠিক আছে। তার মানে যে ব্যক্তি বা বস্তুর সাপেক্ষে ঘটনা ঘটে যাচ্ছে সেটি হচ্ছে পর্যবেক্ষক, ঠিক আছে। এরপর আসো প্রসঙ্গ কাঠামোটা কি। তো আমি তোমাকে যার সামনে, যে ব্যক্তিটা বস্তুটার সামনে অথবা বস্তুর সামনে যে ঘটনাটা ঘটছে সেটাকে বলেছি পর্যবেক্ষক। আর ওই পর্যবেক্ষকের সাপেক্ষে যে ঘটনাগুলো ঘটছে সেই পর্যবেক্ষকরা যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। যেমন যে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থিতি বা গতি কি করা হচ্ছে, পরিমাপ বা নির্ণয় করা হচ্ছে। তুমি যে জায়গাটাতে বসে, মানে যে পর্যবেক্ষক যে জায়গাটাতে বসে ঘটনাগুলো দেখছে, গতিশীল অবস্থা দেখছে, স্থির অবস্থা দেখছে, বলতে পারছে, পরিমাপ করতে পারছে, সেই জায়গাটা কিংবা সেই ব্যক্তি বা বস্তু বা সেই পর্যবেক্ষকটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো সবাই। এবার আসো, আমরা তো গতি নিয়ে পড়ছি, গতির অবস্থা নিয়ে পড়ছি। তো সেই ক্ষেত্রে গতির কতগুলো প্রকারভেদ আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো, চলন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন চলন বা জটিল গতি, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। আমি প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, চলন গতিটা কি? নামটা শুনে বুঝতে পারছি চলন গতি হচ্ছে কোনো বস্তুর অবশ্যই কি সময়ের সাথে কোনো বস্তুর চলমান অবস্থা, ঠিক আছে। মানে সে যে চলছে, বস্তুটা যে চলছে, স্থির না, সেটাই হচ্ছে চলন গতি, ঠিক আছে। তাহলে চলন গতির সাথে আবার দুটা প্রকার লিখেছি। দেখো, একটা হচ্ছে সরল গতি আর একটা হচ্ছে বক্রগতি। সরল রেখা আমরা সবাই চিনি, একদিকে চলমান যে রেখা, যে কোনো একটি নির্দিষ্ট দিকে চলমান যে রেখা, সেটাই হচ্ছে সরল রেখা। সেম ভাবে সরল গতিটা হচ্ছে সেরকম, যে বস্তু একটি নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে চলছে, ঠিক আছে, সেটাই হচ্ছে সরল গতি। এবার আসো বক্রগতি। বক্র মানে আমরা জানি আঁকা বাঁকা বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে যে গতিটা কিনা সরল না, আঁকা বাঁকা, সেটাই হচ্ছে বক্রগতি। তাহলে কোনো বস্তু যদি আঁকাবাঁকা পথে চলে, গতি পরিবর্তন করা আঁকাবাঁকা পথে, তাহলে সেটাই হচ্ছে বক্রগতি। আশা করছি সেটা বুঝতে পেরেছো। এবার আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন দেখে বোঝা যাচ্ছে ঘুরছে এরকম কোনো একটা অবস্থা, ঘূর্ণায়মান অবস্থা, ঘুরতেছে এরকম কোনো গতি, ঠিক আছে। তাহলে আমি সহজে একটা উদাহরণ দিতে পারছি। আমাদের বাসায় যে বৈদ্যুতিক পাখা চলে সেটাই হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। কারণ ওই পাখা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঠিক আছে। তো বৃত্তাকার পথে যেহেতু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে সেই গতিটাই হচ্ছে ওরকম যে সকল গতি আছে সবগুলো গতি হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো ঘূর্ণন চলন অথবা জটিল গতি। ঘূর্ণন গতি সম্পর্কে তো আমাদের ধারণা হয়েছে, আমরা তো বলেছি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে এমন গতিটাই হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আমরা ঘূর্ণন সম্পর্কে জানি, সাথে আছে চলন। তার মানে সে ঘুরছে, ঘোরার সাথে সাথে সে কি করছে,
গতি মানে অবস্থার পরিবর্তন করছে, চলাচল করছে, ঠিক আছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি সাইকেলের চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন চলন গতি, অথবা একসাথে বলা হয় জটিল গতি, ঠিক আছে। ঘূর্ণন চলন গতি যে কথা, জটিল গতিটাও সেই কথা। তার মানে দেখো সাইকেলের চাকাটাও একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এখানে প্রথমে ঘূর্ণন গতিটা আসছে, এরপর দেখো সে শুধু ওখানে ঘুরছে না, সাথে কি পথ অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে সেটা কি চলছে, তাহলে সে ঘূর্ণনের সাথে তার চলাচলটাও এখানে বিদ্যমান, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন চলন গতি অথবা জটিল গতি। আশা করছি সবাই বুঝতে পেরেছ সাইকেলের যে গতিটা সেটা হচ্ছে ঘূর্ণন চলন গতির উদাহরণ। এবার আসো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটাও তোমার বৈদ্যুতিক পাখার গতি দিয়ে উদাহরণ দেওয়া যায়, কারণ বৈদ্যুতিক পাখার গতিটা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে একটা নির্দিষ্ট পথে, একই দিকে ঘুরে ঘুরে প্রত্যেকটা পাখা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিকে একই পথে ঘুরছে বারবার, সেটাই হচ্ছে কি বারবার একইভাবে একই পথ অতিক্রম করে আসছে, সেটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। তার মানে এক সময় সাপেক্ষে কোনো বস্তু যদি বারবার একই পথ অতিক্রম করে সেটাই হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ, ঠিক আছে। সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সেক্ষেত্রে বৈদ্যুতিক পাখার গতিটাও হচ্ছে, আমাদের বাসায় যে ফ্যান আছে সেই গতিটাও হচ্ছে পর্যাবৃত্ত গতি, আবার সেটা ঘূর্ণন গতির পর্যায়েও পড়ে, ঠিক আছে। এরপরে আসো স্পন্দন বা দোলন গতি, ঠিক আছে। আমরা সবাই ঘড়ি দেখেছি, ঠিক আছে, দেওয়াল ঘড়ি যেগুলো বলে সেটা, অথবা আমি দোলনার কথা বলতে পারি। দোলনারও সেম একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে সে ঘুরছে, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে দুলছে, কিন্তু সে ঘুরছে না, দোলনাটা ঘুরছে না, কিন্তু আগে পিছে চলাচল করছে, মানে সামনে যতটুকু যাচ্ছে পিছনে ঠিক অপোজিটে বিপরীত দিকে ততটুকু যাচ্ছে, মানে বারবার একই গতিতে একই দূরত্ব একই পরিমাপে সে সামনে যতটুকু যাচ্ছে পিছনেও ঠিক ততটুকুই যাচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। সামনে পিছে একই দূরত্ব অতিক্রম করছে বারবার, সেটাই হচ্ছে স্পন্দন বা দোলন গতি, ঠিক আছে। দোলনার ক্ষেত্রে দোলনার উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি স্পন্দন বা দোলন গতি হচ্ছে দোলনার গতি, ঠিক আছে। আমি তোমাদেরকে মোটামুটি এই আলোচনাটা এতটুকুর মধ্যে মোটামুটি যতটুকু বলার যতটুকু বোঝানোর ছিল আমি বুঝিয়ে দিয়েছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। বাসায় এই চ্যাপ্টারটা দেখবে, এই চ্যাপ্টারটা বের করে আমি আজকে যতটুকু পড়িয়েছি ততটুকু বাসায় একটু পড়বে, সৃজনশীলের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা বাকি ক্লাসটা নিব ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।